গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের ৬টি জাতীয় উদ্যানের মধ্যে বিভিন্নতার সুরে বাঁধা এক অনন্য গন্তব্য। এখানে রয়েছে সবুজের সমারোহ, রয়েছে নদীর নান্দনিকতা, রয়েছে বন্যর বাসস্থান, কখনো বা দূরে উঁকি দেয় সবুজ পাহাড়। এই গরুমারা জাতীয় উদ্যান সম্পর্কিত বিস্তারিত তথ্য, এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, জঙ্গল সাফারি কিভাবে, কোথা থেকে কখন করবেন, সমস্ত কিছুর পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তবে শুরু করা যাক। স্বাগতম আমার চ্যানেল ট্রাভেল মিনিয়াক বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ শাহ। আমাদের পশ্চিমবঙ্গে যে 6টা ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। প্রথমেই বলছি যে কিভাবে আপনারা আসবেন এখানে এই গরুমারা ন্যাশনাল পার্কে। আমরা যারা কুচবিহার দিনাটায় থাকি, অর্থাৎ উত্তরবঙ্গের এ পাশটায়, তারা এখানে আসতে পারেন। সকাল 5:30টায় একটা ট্রেন ছাড়ে বামনহাট শিলিগুড়ি ডেমু, একদম লাটাগুড়ি স্টেশনে চলে আসে ট্রেনটা। আমরা কিন্তু সেটাতে এসেছি। যারা কলকাতা থেকে আসবেন তারা দুভাবে আসতে পারেন। আপনারা যে কোনো ট্রেনে প্রথমে চলে আসুন শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশন থেকে সকাল 10:50-এ একটা ট্রেন ছাড়ে শিলিগুড়ি জাংশন নিউ বঙ্গাইগাঁ এক্সপ্রেস। সেই ট্রেনটা কিন্তু এই লাটাগুড়ি হয়ে যায়। এছাড়া আপনি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন নিউ মাল জাংশন। নিউ মাল জাংশন থেকে দূরত্ব এখানকার মাত্র 20-25 কিলোমিটারের মতো। তো নিউ মাল জাংশন থেকে একটা যে কোনো কার রিজার্ভ করে আপনি চলে আসতে পারেন এই গরুমারা ন্যাশনাল পার্কে। গরুমারা ন্যাশনাল পার্ক ঘুরতে এসে কোথায় থাকবেন? এখানে থাকার জন্য আপনি 3টে জায়গা বাছতে পারেন। আমার ফার্স্ট চয়েস থাকবে লাটাগুড়ি। লাটাগুড়ি স্টেশনের পাশেই জঙ্গলের ধারে বেশ কিছু রিসর্ট রয়েছে, তার মধ্যে সরকারিও রয়েছে, বেসরকারি রয়েছে। আপনি আপনার পছন্দ মতো বাছতে পারেন। অপশন 2, আপনি থাকতে পারেন মূর্তি নদীর ধারে। মূর্তি নদীর ধারেও সেখানেও জঙ্গলের পাড়েই বেশ কিছু রিসর্ট রয়েছে, সরকারি এবং বেসরকারি। অ্যান্ড থার্ড অপশন হচ্ছে বাতাবাড়ি। এছাড়া রামসাই, কালীপুর, ধূপঝড়াতেও কিছু রিসর্ট আছে, আপনি সেখানেও থাকতে পারেন। এই গরুমারা ন্যাশনাল পার্ককে 1895 খ্রিস্টাব্দে প্রথম সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। 1949-এ এটি হয় অভয়ারণ্য, আর 1992 সালে এটাকে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয়। ন্যাশনাল পার্কের এরিয়া মোটামুটি 80 বর্গ কিলোমিটারের মতো। গরুমারা ন্যাশনাল পার্কের ঠিক পূর্ব দিকে রয়েছে মূর্তি নদী, আর পশ্চিমে রয়েছে নেওয়া নদী। অ্যাকচুয়ালি মূর্তি নদী গরুমারার এই জঙ্গল এবং চাকরামাটির জঙ্গল সেটাকে পৃথক করেছে। গরুমারার জঙ্গলে মূলত যে গাছগুলো আছে, শাল, শিরীষ, পেন্ট্রি, সেগুন, বাঁশ, পলাশ। এই জঙ্গলে যে গ্রামগুলো রয়েছে, বুধরাম, সরস্বতী, বিছাভাঙা, এখানে 50 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী রয়েছে, 194 রকমের পাখি রয়েছে, 22 রকমের সরীসৃপ রয়েছে, 7 রকমের কচ্ছপ রয়েছে, আর রয়েছে 27 রকমের মাছ। একটা কথা, বর্ষাকালে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর জঙ্গল কিন্তু বন্ধ থাকে, মানে জঙ্গল সাফারি বন্ধ থাকে। তো সেই সময়টা অ্যাভয়েড করাই ভালো। আপনি এমনি এসে রিসর্টে কাটাতে পারেন, কিন্তু জঙ্গল সাফারি করতে পারবেন না। গরুমারা ন্যাশনাল পার্ক ঘুরতে এসে আমরা থাকার জন্য বেছে নিয়েছি লাটাগুড়ি। রিসর্টটা দেখাচ্ছি। এই পাশেই চা বাগান সুন্দর, এ পাশে রয়েছে ঘন জঙ্গল, আর তার মাঝেই আমাদের এই কাদম্বিনী জঙ্গল রিসর্ট। কাদম্বিনী জঙ্গল রিসর্ট ঢুকেই শুরুতেই রয়েছে একটা সুন্দর সুইমিং পুল। অলরেডি আমার ছেলে নেমে পড়েছে, আমার ওয়াইফও নেমে পড়েছে। কেমন মজা হচ্ছে? এনজয় করছো? এনজয় করছো? হ্যাঁ, খুব এনজয় হচ্ছে না অল্প এনজয় হচ্ছে? খুব এনজয় হচ্ছে। ওই যে শিবম, শ্রেয়া এখনো নামেনি, শ্রেয়া নামবে। এই যে সাঁতার দিচ্ছে, এরা এসেই নেমে পড়েছে সুইমিং পুলে। পুলের ঠিক পেছনেই রয়েছে ওদের রিসেপশন, আর রিসেপশনের পাশে রুমগুলো। আমি এখানে বেশ কয়েকরকম ক্যাটাগরির রুম রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির রুমের একটা করে আমি রুম ট্যুর করাবো। এরা পুলে অলরেডি এনজয় আরম্ভ করে দিয়েছে। আমি রুম ট্যুরটা করে এসে পুলে নামবো। এই পুল সাইডের পাশে এখানে যে রুমগুলো রয়েছে, এগুলো কি রুম ভাই? কটেজ রুম। কটা কটেজ রুম আছে? মোট 4টে কটেজ রুম আছে। এটা হচ্ছে কটেজ রুম। বাহ, সুন্দর, ওয়েল ফার্নিশড। বিছানা রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, ছোট্ট বেতের সোফার মতো রয়েছে, একটা আলমারি রয়েছে, আর রয়েছে অ্যাটাচ বাথ। ভাই তোমার নাম কি? সদন মুখার্জি। সদন ভাই আমাকে সবগুলো ঘুরিয়ে দেখাচ্ছে।
আমি সাধন ভাইয়ের সঙ্গে রুম করতে করবো। আচ্ছা, এটা হচ্ছে ফুল উডেন রুম, নিচে ডরমেটরি রয়েছে আর উপরে রয়েছে ফুল উডেন রুম। এই উডেন রুমটা দারুণ, এখান থেকে ব্যালকনি থেকে সামনে দেখা যায়, পুল এটা দেখা যায়, জঙ্গল দেখা যায়। আর এই হচ্ছে উডেন রুমটা, বাহ, সম্পূর্ণ কাঠের রুম, দারুণ দারুণ। ওপর নিচ সবটাই কাঠের, একেবারে ওয়েল ফার্নিশড। এই হলো উডেন রুমের বাথরুম। এরকম রুম কটা আছে? এরকম রুম দুটো আছে। আচ্ছা, এই ফ্রন্ট সাইড হচ্ছে পাশাপাশি দুটো আছে, এই একটা পাশে একটা উডেন রুম রয়েছে। আচ্ছা, এই দুটো হচ্ছে 3 বেড এবং 4 বেড রুম। আর এই 3 বেড এবং 4 বেড রুমে আমি যাচ্ছি এখন। সাধন ভাই আমাকে নিয়ে এলো এই 3 বেড রুমে, দুটো পাশাপাশি বেড রয়েছে। এই হলো 4 বেড রুম। আচ্ছা, দুটো বেশ বড় বড় বেড, রিসেপশন, তার ঠিক পেছনে রয়েছে ডাইনিং এরিয়াটা, বেশ সুন্দর সাজানো গোছানো। আর এটা একটা নতুন বিল্ডিং, এই বিল্ডিংও রয়েছে বেশ কিছু রুমস। আমরা এই বিল্ডিং এর ওপরের রুমগুলোতেই রয়েছি, এখানে বেশ কয়েকটা রুম পরপর রয়েছে। তার একটা রুমের নমুনা আমি দেখাচ্ছি, দারুণ রুম। এপাশ দিয়ে সম্পূর্ণ জঙ্গল এবং চা বাগান দেখা যাচ্ছে, এখান দিয়ে হাতিও দেখা যায়, হাতি ময়ূর নিশ্চয়ই দেখা যায় এই পাশটা দিয়ে, একেবারে সাজানো গোছানো। আমরা একটা এই টাইপের রুমই রয়েছি, আমরা 6 জন এসেছি, 3টা রুম নিয়েছি। আমাদের রুমগুলা এই পাশটায় আছে, এই পাশটা ওই সেম কাইন্ডের রুম রয়েছে আমাদের, এটা ওটা আর এই পাশে একটা, 3টা রুম। তো এই হলো আমাদের কাদম্বিনী রিসর্টের রুম ট্যুর। এখন আমি যাব সুইমিং পুলে একটু আনন্দ করব, তারপর লাঞ্চ করব, লাঞ্চের পরে আমরা যাব জঙ্গল সাফারিতে। এখন লাঞ্চ টাইম, বুফে সিস্টেম এদের। লাঞ্চে স্যালাড আছে, এটা ভাত, ডাল আছে, আলু ভাজা আছে, সবজি আছে, ফুলকপির সবজি, আর সাথে আমরা অর্ডার করেছি চিকেন। জাস্ট লাঞ্চ শুরু করলাম আমি, পাশে ভাই সত্যম, একটা ওর চ্যানেল আছে আনফিল্টার বং, ও ভিডিও করছে, ওর চ্যানেলটাও দেখবেন, বেশ মজাদার ভিডিও করে। আর দাদাকে দেখি আমার ইউটিউবে ব্লগ করাটা স্টার্ট, এটা সত্যি। সুইমিং পুলে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, তারপরে লাঞ্চ হলো। এবার একটু হেঁটে বেরিয়েছি, আমাদের রিসর্টের ঠিক পাশেই রয়েছে এই সুন্দর চা বাগানটা। এক পাশে চা বাগান আর এক পাশে জঙ্গল। গরুমারা ন্যাশনাল পার্কে ঘুরতে এসে আপনি কি করতে পারেন? আপনি জঙ্গলের মজা নিতে পারেন, রিসর্টের থেকে আশপাশের চা বাগান, জঙ্গল এগুলো উপভোগ করতে পারেন। 2, আপনি সাফারি করতে পারেন, জঙ্গল সাফারি, কোট জঙ্গল সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি, তার সঙ্গে হাতি সাফারি। 3 রকম সাফারি হয় এখানে। আর কি করতে পারেন? আর আপনি আশপাশে ঘুরতে পারেন। আশপাশে ঘোরার অপশনগুলো আমি বলছি। আশপাশে ঘোরার জন্য আপনি একটা টোটো ভাড়া করতে পারেন। টোটো ভাড়া করে এখান থেকে আপনি ঘুরে আসতে পারেন লালপুল, নেওড়া নদী, নেওড়া ব্রিজ, পাশের চা বাগান, এগুলো ঘুরে আসতে পারেন। একটা গাড়ি ভাড়া করলে গাড়ি নিয়ে আপনি ঘুরে আসতে পারেন ঝালং, বিন্দু, প্যারেন, সুলতানেখোলা বা বক্সা, জয়ন্তী, জলদাপাড়াও কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে একদিনে ঘুরে আসা সম্ভব। এছাড়া আপনি গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন এখান থেকে মূর্তি। 3 রকমের সাফারি করতে পারেন, এলিফ্যান্ট সাফারি, কোট জঙ্গল জিপ সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি। এলিফ্যান্ট সাফারি করতে হবে আপনাকে ধূপঝোড়া থেকে। ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প যেটা আছে, গভর্নমেন্ট প্রপার্টি, সেখানে থাকলে সেটা করা খুব সহজ হবে। এলিফ্যান্ট সাফারি কিন্তু শুধু সকালবেলা হয়। এখানে মোট 5টা ওয়াচ টাওয়ার আছে, মেদলা আছে, যাত্রাপ্রসাদ আছে, যাত্রাপ্রসাদের সঙ্গে আছে একটা রাইনো ওয়াচ পয়েন্ট, তার সঙ্গে আছে চুকচুকি, আছে চন্দ্রচূড় এবং সাথে আছে পাশে যে চাপড়ামারি জঙ্গল, সেই চাপড়ামারি জঙ্গলের একটা ওয়াচ টাওয়ার সাফারি। এই ওয়াচ টাওয়ার সাফারির জন্য আপনাকে কিন্তু
টিকিট কাটতে হবে অফলাইনে। আগে wbsfda.org সাইট থেকে অনলাইনে টিকিট কাটা যেত, কিন্তু এখন কিন্তু টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে না। আপনাকে এখানে এসে লাটাগুড়ির যে প্রকৃতি পর্যটন কেন্দ্র আছে সেখান থেকে কাটতে হবে, অথবা মূর্তি নদীর পাশেই একটা ওই টিকিট কাউন্টার আছে, সেখান থেকে কাটতে হবে। এটা হচ্ছে লাটাগুড়ির প্রকৃতি পরিচিতি প্রাঙ্গণ গরুমারা জাতীয় উদ্যানের। এখান থেকেই কিন্তু করতে হয় যে ওয়াচ টাওয়ারগুলো আছে, সেই ওয়াচ টাওয়ার সাফারির টিকিট বুকিং। এই টিকিট কাউন্টার, এটা হচ্ছে রেড চার্ট, যে 5টা ওয়াচ টাওয়ার আছে সেই 5টা ওয়াচ টাওয়ারে যাওয়ার রেড চার্টটা এখানে দেওয়া আছে। মার্চ টু সেপ্টেম্বর সাফারি টাইম এক ধরনের এবং অক্টোবর টু ফেব্রুয়ারি সাফারি টাইম আরেক ধরনের। আমি দুটোই চার্ট আকারে দিয়ে দিলাম। আর আপনি যদি কোট জঙ্গল সাফারি করতে চান, সেখানে কোনো ওয়াচ টাওয়ার পড়বে না, সেটা আপনি যে রিসর্টে থাকবেন সেখানে বললেও সেটা তারা ব্যবস্থা করে দেবে। নতুবা এখানে যে ফরেস্ট রেঞ্জ অফিস আছে সেখান থেকেও আপনি এই কোট জঙ্গল সাফারির দ্বীপটা কিন্তু বুক করতে পারেন। এটা হচ্ছে লাটাগুড়ি যে জঙ্গল তার বিট অফিস, লাটাগুড়ি বিট, লাটাগুড়ি রেঞ্জের অফিস। এখান থেকেই কিন্তু কাটতে হয় কোট জঙ্গল সাফারির টিকিট। টিকিট কাউন্টারটা এই পাশে আছে। কোট জঙ্গল সাফারির টাইমিং 3টা আছে, সকাল 6টা, সকাল 9টা এবং দুপুর 3টা। এই বোর্ডটা আছে জঙ্গল সাফারির লাটাগুড়ির বিষয়ে লেখা আছে এখানে। সাফারি করার সময় মনে রাখবেন সঙ্গে কিন্তু আই কার্ড অবশ্যই ক্যারি করতে হবে, তাই আসার সময় অবশ্যই সঙ্গে আই কার্ড আনবেন। আর আরেকটা বিষয়, প্রতি বৃহস্পতিবার কিন্তু সাফারি বন্ধ থাকে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন। শুরু হলো আমাদের কোট জঙ্গল সাফারি। আমরা বেরিয়ে পড়েছি, বেলা বাজে 4:45টার মতো। আমাদের রিসর্ট থেকে গাড়ি আমাদের পিক করেছে আমি, অর্ক, আর্যবাবু, আমার মিসেস আর সত্যম ভাই। শিবম আর শ্রেয়া একটু সমস্যার জন্য আসতে পারলো না, তো আমরা এই 4-5 জনেই আপাতত বেরিয়ে পড়লাম কোট জঙ্গল সাফারির জন্য। জঙ্গলের শেষে বোধহয় বাঘ পাবো। বাঘ পাবে? হ্যাঁ, তুমি কি জঙ্গলের বাঘ শেষে- দেখতে চাও? হ্যাঁ, চাই। জঙ্গলের শেষে বোধহয় বাঘ পারি কিনা পাবো। আমরা? কি সুন্দর একটা butterfly। কি সুন্দর বাটারফ্লাই, ঠিক প্রচুর বাটারফ্লাই আছে, ঠিকই বলছো, সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে নেওয়ারা জঙ্গল ক্যাম্প, গভর্নমেন্ট প্রপার্টি। এই নেওয়ারা জঙ্গল ক্যাম্প। ওই যে বাইসন, এই যে বাইসন দেখা যাচ্ছে। যাক, এতক্ষণে কিছু তো স্পট হলো। চলে যাচ্ছে ওই যে গাছে একটা ময়ূর দেখা যাচ্ছে। খাইলাম বুকের হাতটা ভাঙেনি কই ওই যে, গাছে গাছে বাবা অনেক ময়ূর দেখেছিস না দেখতে কোনো থাকে ওই গাছে বসে আছে ময়ূরটা। জঙ্গলের ডেন্সিটি মারাত্মক বেশি এই জায়গায়। আমাদের সামনে 4টা গাড়ি, 5টা সামনে 4টে আমাদেরকে নিয়ে 5টা। হ্যাঁ, আমাদের সামনে 4টা, আমাদের পেছনে একটা, মানে 2টা গাড়ি আমরা একসঙ্গে আছি। আমি আর অর্ক ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে না, মজা নিচ্ছি জঙ্গল সাফারি। এটাই ভালো। এটাই ভালো, একটা সুন্দর হাওয়া লাগছে, হ্যাঁ, তাই হাওয়া না? চারদিকটা ভালো একটা। একেবারে সবুজে সবুজ হ্যাঁ। চারপাশটা, সবুজটাকে একদম চোখে মুখে নিতে পারছি। এটা কাঠের ব্রিজ। অর্ক ভাই আমাকে জিজ্ঞেস করছে এর বয়স কত হবে। এটা তো 40-50 বছরের পুরনো হবেই। ঝোলার মতো আছে। যত গভীরে যাচ্ছি আওয়াজ তত তার ভ্যারাইটি বাড়ছে। কতটা বাড়ছে। হ্যাঁ, বাড়ছে এবং তার ভ্যারাইটি বাড়ছে। বেশ কয়েক রকমের প্রাণীর আওয়াজ একসঙ্গে শোনা যাচ্ছে। ওই যে ময়ূরটা, অনেক বড় হুম, কি সুন্দর।
ময়ূরই ছিল। রাস্তাটা এখানে অনেক চাপা হয়ে আসলো। শাল, শিরীষ, সেগুন, পলাশ সব গাছ এই কুরুমরা ন্যাশনাল পার্কে। বিকেল 5:30টায় শুরু হবে ট্রাইবাল ডান্স। যদি আমরা সময় মতো পৌঁছাতে পারি তাহলে সেটাও আমরা এনজয় করবো। আপাতত জঙ্গলে দেখি ময়ূরের বাচ্চা। এই জঙ্গল এখানে খানিকটা শেষ মতো হয়ে আসছে। একটা গ্রাম দেখা যাচ্ছে সামনে, একটা গ্রামটার নাম আমাদের ড্রাইভার দাদা বললো কালামাটি। এই পাশটায় চা বাগান। বাহ, জঙ্গলের শেষে চা বাগান, সুন্দর। এই যে গ্রামটার নাম কালামাটি। এটা বিট অফিস, এটা বিট অফিস কালামাটি গ্রামের। হ্যাঁ, গ্রামটার পরে আবার চা বাগান, চা বাগানের পরে আবার জঙ্গল শুরু হবে। মোট 8-9টা গ্রাম আছে এই কুরুমরা ন্যাশনাল পার্কের ভিতরে। খাড়িয়া আছে, মুন্ডা আছে, ওরাও আছে। এই 3-4 প্রকারের আদিবাসী এখানে আছে। চা বাগানে সুন্দর কাজ করছে একজন, দেখুন। পরন্তু বিকেলে একা একা। এই বাগানটা কি সুন্দর দেখুন, একেবারে সবুজ। বুধুরাম গ্রামটা, বুধুরাম পঞ্চায়েত, আদিবাসীদের গ্রাম। এই একটা বাড়ি আদিবাসী। একটা মুক্ত মঞ্চ আছে এখানে। আবার শুরু জঙ্গল। এই ইলেকট্রিক ফেন্সিং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামে হাতির প্রবেশটাকে আটকানো। এই যে আবার একটা ময়ূর স্পট হলো। আরো একটা ময়ূর। আদিবাসীরা জঙ্গলের কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরছে। এখান দিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি মূল সড়কে। এই নাটাগুড়ি ফ্লাইওভার, যে ফ্লাইওভার বানানোর জন্য প্রচুর গাছ কাটা হয়েছিল। এই যে এটা দিয়ে আমরা ঢুকে গেলাম এখন নেওড়া জঙ্গল ক্যাম্পের রাস্তায়। এই পাশটায় হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্প। মেন রোড থেকে বাদিক, সকালের দিকটায় এই পাশে হাতি ক্রস করেছে, মানে রাস্তার ডান দিক থেকে বাদিকে এসছে। তো আমরা এই চালসাগামী রাস্তার মূল সড়ক থেকে বাদিকে এলাম নেওড়া জঙ্গল ক্যাম্পের রাস্তাটায়। দেখি যদি লাগ ভালো থাকে তো হাতি স্পট হবে। চলছে আমাদের, কেমন লাগছে? ভালো ভালো ভালো, শুধু কিছু দেখা যায়নি। কিছু দেখা যায়নি না, শুধু 4টা ময়ূর টুকি, কিছু তো অ্যানিমেলই দেখতে পেলাম না। ভালো ভালো। আচ্ছা, আপনার কি বক্তব্য? জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়াটা ভালো লাগছে, এটাই আর কি জঙ্গল সাফারি। অ্যানিমাল সেরকম কিছু না, শুধু আশায় এখনো বুক বেঁধে আছি যদি কিছু দেখা যায়। ভাই তোমার কি বক্তব্য ভাই? না না, আমি বাঘ দেখতে পারিনি। আমি বাঘ দেখতে পারিনি। ওই যে আর একটা ময়ূর। চলে এলাম আমরা বড় দিঘি বিটে। এখানেই ট্রাইবেল ডান্স হবে। বড় দিঘি বিটে চলছে আদিবাসী নৃত্য।
বিয়ে ডান্স হবে এখন। আচ্ছা, আপনারা মোট কটা করবেন? ডান্সটাকে আমরা ওই যে আদিবাসীদের ওরা মুন্ডা খাড়িয়া এই তিন জাতের লোক করে। আচ্ছা, আপনারা কি খাড়িয়া? আপনারা এখানকার লোকটা? আমি তো খাড়িয়া। আপনি খাড়িয়া? এখানে কি খাড়িয়া মুন্ডা সবাই হ্যাঁ, খাড়িয়া মুন্ডা আর ওরা আমাদের লোক আছে। 3 জন আছে? আচ্ছা, এদের বৈবাহিক অনুষ্ঠানগুলো সেগুলোতে এই ডান্সগুলো রিপ্রেজেন্ট করে। বড় দিঘি বিট, এদিকটায় গ্রামটা, এ পাশটায় চা বাগান, কিছুটা একটা পাহাড় দেখা গেল, আর এখানটায় হচ্ছে সেই আদিবাসী নৃত্য। জঙ্গল সাফারি হলো না, বড় দিঘি বিটে আমরা এখন দেখলাম ফোক ডান্স। এখন আমরা আবার ফিরছি সেই একই পথে, ফিরতি পথে, মানে রিসর্টে ফিরে যাওয়ার পথে। যদি কিছু সাইটিং হয় হবে, নাহলে আবার রিসর্টে গিয়ে আমরা আনন্দ করবো। আমাদের কাদম্বিনী রিসর্ট যেহেতু একেবারেই জঙ্গলের ধারে, তাই রাতে মাঝে মাঝেই রিসর্টের সামনের রাস্তায় চলে আসে হাতি, বাইসন বা বন্য শূকরের মতো জীবজন্তু। রিসর্টের মূল ফটকের বাইরে যে সিসি ক্যামেরা লাগানো আছে তাতে রাতে চোখ রাখলে হামেশাই চোখে পড়ে বাইসন, বন্য হাতি বা বন্য শূকরের মতো জীবজন্তু। সত্যি ভাবলে অবাক লাগে, যখন রিসর্টে আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি তখন আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে এমন সব বন্য জীবজন্তুরা। গুড মর্নিং, গরুমারা ন্যাশনাল পার্ক। সকাল 10:30টার মতো বাজে। আমরা ব্রেকফাস্টটা করলাম, চিপচিপ বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেই আমি রিসর্ট থেকে বেরোলাম একটু হাঁটা পায়ে, আশপাশটা ঘুরি। এই যে আমাদের রিসর্ট, আর এই রিসর্টের পাশেই যে রাস্তাটা একেবারেই চা বাগান এবং জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। তো এই রাস্তাটা একটু পায়ে হেঁটে বেরোলাম। কাল রাতে এই পাশটায় হাতি এসেছিল, আমাকে হোটেলের ম্যানেজার বললো একটা পায়ে হাঁটা পথ চা বাগানের পাশ দিয়ে, পাশটা একটু গভীর জঙ্গল বোঝাই যাচ্ছে। এই কাদম্বিনী রিসর্টে আসলে এটাই মজা, যে এর পরে আর কোনো রিসর্ট নেই, এরপর থেকেই জাস্ট জঙ্গলটা শুরু। এমন মেঘলা দিনে জঙ্গল আরো বেশি সুন্দর লাগে। আর তুমি ওটা কি দেখলে? সাপ দেখলাম 15 ফুট হবে। কি সাপ ছিল? গোমা সাপ। ভাই বলছে যে এই রাস্তায় আমাদের রিসর্টের সামনেই গোমা সাপ দেখলাম। গোমা সাপ কতটা লম্বা হবে? 15 ফুটের মতো হবে। 15 ফুটের মতো লম্বা? রাস্তা পার হয়ে যাচ্ছে, নেটোটা পুরো এলো। এত লম্বা? এত লম্বা। আমি বলেছিলাম, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বলেছিলাম এই জঙ্গলে প্রচুর কোবরা আছে আর পাইথন আছে, মানে অজগর। এই মুহূর্তে একটা সাপ রাস্তা পার হয়ে গেল, এই যে এই রাস্তাটা। এদিক সেদিক ঘোরাঘুরির পর আরও খানিকটা সময় আমাদের কাটলো রিসর্টের সুইমিং পুলে। ডে 2তে আমরা পুলে সময় কাটালাম, অনেকক্ষণ পুলে আনন্দ করলাম। তারপর আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে যাব টোটোয় করে সাইট সিইং করতে। সাইট সিইং করতে এই ভাই টোটো করে বেরিয়ে পড়েছি আমরা। আজকে আমরা যাব লালপুল, যাব নেওড়া নদীতে, যাব লোকাল চা বাগানে, লোকাল সাইট সিইংটা করবো। ফ্লাইওভার টাটাগুড়ি যে আছে সেই ফ্লাইওভারের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। এক পাশে ফ্লাইওভার আর এক পাশে জঙ্গল। এই মুহূর্তে আমরা নেওড়া নদীর ব্রিজে, এই যে নেওড়া নদী, আর এই নেওড়া ব্রিজ পার করছি। ওপাশে পাহাড় দেখা যাচ্ছে। আমরা নদীর পাড়ে আসলাম। এই নেওড়া নদী, এই মুহূর্তে জল কম, খুব বেশি জল নেই। এই নদীর পাড়েই কিন্তু সুন্দর একটা মাঠের মতো রয়েছে, পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে ওই দূরে। এই পাহাড়টাই কিন্তু অ্যাকচুয়ালি ঝালং বিন্দু, এই জলঢাকা। এখন পরন্ত বিকেল, এই সময়টা নদীর পাড়ে দারুণ লাগছে। তারপর আমরা এগিয়ে চললাম নেওড়া চা বাগানের মতো দিয়ে লালপুলের দিকে, যেন সবুজের সমুদ্রে আমরা ভেসে চলেছি। প্রশান্তির এক জোড়া স্রোত চোখের রাস্তা ধরে পৌঁছে যাচ্ছে
মনের বাতায়ন পর্যন্ত। এই যে এখানে দেখা যাচ্ছে সাদা রঙের পদ্ম, এটা একটা রেয়ার শ্বেত পদ্ম, কম দেখা যায়। এই গোটা ডোবাটাতেই শ্বেত পদ্ম ফুটে আছে। এই জায়গাটাকে বলে লালপুল, কারণ ওই পাশে দেখা যাচ্ছে একটা পুরানো একটা লাল রঙের ব্রিজ আছে, ওই যে লাল রঙের ব্রিজটা, এই নেওয়ার নদীর রেল ব্রিজ। এই নেওয়ার নদী, কিছু রিসর্ট আছে এখানে, এই কয়েকটা রিসর্ট। আর এই পাশ দিয়ে দেখা যায় ওই পাহাড়গুলো, দূরের পাহাড়গুলো, ওই যে দারুণ দেখা যাচ্ছে পাহাড়গুলো। এই যে লেখা আছে এখানে নেওড়া। লালপুল ঘুরলাম, এই হলো আমাদের আজকের টোটোতে সাইট সিইং। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে। আজকে আমাদের ডে 3 এই গুরুগ্রা ন্যাশনাল পার্কে, এই লাটাগুড়িতে। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অ্যাকচুয়ালি বৃষ্টিটা কাল রাতে আরম্ভ হয়েছে, তারপর থেকে টানা হয়ে যাচ্ছে। দুরাত্রি 3 দিনের এই গুরুগ্রা ন্যাশনাল পার্ক ট্যুরে বেশ আনন্দ করলাম। প্রথম দিন সাফারি করলাম, কোট জঙ্গল সাফারি। গতকাল এখানে সময় কাটিয়েছি, রিসর্টে সময় কাটিয়েছি। আগে টোটো নিয়ে ঘুরে এসেছি, আশপাশ সাইট সিইং করেছি। লালপুল গিয়েছিলাম, নেওড়া নদী চা বাগানে গিয়েছিলাম, নেওড়া নদীতে গিয়েছিলাম। আজ আমরা থার্ড ডেতে বাড়ি ফিরবো। তো এই ব্লগটা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।